১৪৪ ধারা। হ্যাঁ বন্ধুরা, ১৪৪ ধারা আপনারা জীবনের কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো সময়ে এই ১৪৪ ধারা শব্দটি শুনেছেন। কিন্তু আমরা কি জানি এই ১৪৪ ধারা আমাদের চলাফেরার স্বাধীনতাকে কেড়ে নেয়? আমরা কি জানি এই ১৪৪ ধারা কেন জারি করা হয়? আমরা কি জানি এই ১৪৪ ধারা কখন জারি করা হয়? এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা কি জানি এই ১৪৪ ধারা যদি আমরা ভঙ্গ করি তাহলে আমরা কী শাস্তির মুখোমুখি হব বা কী শাস্তির সম্মুখীন হব? এই সকল প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আছি আপনাদের সাথে চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত LLB অনার্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ১৪৪ ধারাটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনো স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এটি আশঙ্কা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বেই মূলত এই ১৪৪ ধারাটা জারি করা হয়। এটা একটা প্রবাদের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটার সাথে ১৪৪ ধারাটা সম্পূর্ণভাবে মিলে যায়। এখন আমাদের প্রশ্ন, ১৪৪ ধারাটা কোন আইনের অধীনে, কোন আইনের আন্ডারে এই ১৪৪ ধারা? এই ১৪৪ ধারাটি মূলত বাংলাদেশে একটি প্রচলিত আইন আছে যাকে আমরা বলি সংক্ষেপে CRPC, যার পূর্ণরূপ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, যাকে বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি 1898। এটির অংশই হলো এই ১৪৪ ধারা, বা এই CRPCর ১৪৪ ধারাই হলো আমাদের এই প্রচলিত ১৪৪ ধারা, যেটা 1952 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা শুনে আসছি, প্রচলিত হয়ে আসছে। এই আইনটি মূলত ব্যবহার করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে। এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই ১৪৪ ধারাটা কীভাবে কাজ করে। ধরুন কোনো একটা স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হলো। ওই স্থানে যদি কোনো ব্যক্তি বা ওই স্থানে কোনো গণজামায়াত করা যাবে না। গণজামায়াত বলতে কি, ওই স্থানে 4 জনের অধিক লোক একত্রে থাকা যাবে না, বা কোনো অস্ত্র বহন করা যাবে না, ডেফিনেটলি কোনো অস্ত্র বহন করা যাবে না, 4 জনের অধিক থাকা যাবে না। আমরা দুটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন গোপালগঞ্জ ইস্যু নিয়ে বলি। গোপালগঞ্জে এনসিপি এবং আওয়ামী লীগ একই সময় একই জায়গায় একটি সমাবেশের ঘোষণা দিয়েছে। এখন সেখানে সংঘর্ষ হতে পারে, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, কারণ একই সময় একই জায়গায় একই দিনে একটা সমাবেশ, বড় বড় দুটি দল সমাবেশের আহ্বান জানিয়েছে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। এখন এই পরিস্থিতি যেন ঠেকানো যায়, এর জন্য সরকার চাইলে ১৪৪ ধারা জারি করতে পারে ওই স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন একটা ঝুঁকিপূর্ণ ভবন সম্বলিত এলাকায় ভূমিকম্প হলো, এবং ভূমিকম্পের ফলে অনেকগুলো ভবন ধসে পড়েছে, এবং কিছু ঝুঁকিপূর্ণ ভবন এখনও রয়েছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। এখন ওইখানে যেন কোনো লোক গিয়ে ক্ষতির সম্মুখীন না হয়, তাই ওইখানে সরকার চাইলে ১৪৪ ধারা জারি করতে পারে। ১৪৪ ধারা জারি করে ওইখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকার চাইলে কমাতে পারে। এভাবে ১৪৪ ধারা। আবার আমরা দেখেছি করোনার সময় যেন কোনো গণজামায়াত না হয়, এটার জন্য চাইলে সরকার ১৪৪ ধারা জারি করতে পারে। আচ্ছা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখন ১৪৪ ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার কী শাস্তি হবে, বা সে কী শাস্তির মুখোমুখি হবে। সবচেয়ে মজার ব্যাপার এখানে, ১৪৪ ধারা যদিও CRPCর অংশ, কিন্তু যদি কেউ ১৪৪ ধারা ভঙ্গ করে তাহলে তার প্যানাল কোড ১৮৬০-এর ১৮৮ ধারার অনুযায়ী তার শাস্তি ভোগ করতে হবে। শাস্তিটি হবে তার প্যানাল কোড ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তার শাস্তিটি হবে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, বা ১,০০০ টাকার অর্থদণ্ড, বা সে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাই আজকে আমরা জানতে পারলাম ১৪৪ ধারাটা কী, জানতে পারলাম ১৪৪ ধারাটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। আমরা জানতে পারলাম ১৪৪ ধারাটা কোন আইনের অধীনে। এটি হলো গিয়ে বাংলাদেশের প্রচলিত আইন CRPCর ১৪৪ নম্বর ধারা। এবং আমরা জানতে পারলাম এই ১৪৪ ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার কী শাস্তি হবে। আমরা জানলাম যে ১৪৪ ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার ৬ মাসের কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড, বা সে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আশা করি ১৪৪ ধারা সম্বন্ধে আমি একটা ক্লিয়ার ধারণা আপনাদের দিতে পারছি।
পেরেছি। সবাই আইন জানবেন, আইন মানবেন, আইনকে শ্রদ্ধা করবেন। আসসালামু আলাইকুম।